কোনো ধরনের কোটা আমরা চাচ্ছি না যে বহাল থাকুক, যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি চলমান রয়েছে। এই শরীরের শেষ রক্তবিন্দু যদি হলো হঠাৎ করে আমরা খবর পাই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। আমি সাদিক কায়েমকে কখনো দেখি নাই আন্দোলন সময়, মূলত মানে মেকানিজমের টাইমে বা ফ্রন্ট লাইনে আমি দেখি নাই। যেই ডকুমেন্টারিতে সাদিক কায়েম বক্তব্য দিচ্ছে সেই ডকুমেন্টারিতে সাদিক কায়েমের 1 সেকেন্ডের একটা ভিডিও নেই। সার্জিসের অনেক টাকা পয়সা, আমরা তাদেরকে বিশাল বহন নিয়ে যেতে দেখি। তো এখন সে জমিদারি নাতি হয়েছে। তো 5 তারিখের আগে তোমার এই জমিদারি মনোভাব কোথায় ছিল? এই গুপ্ত রাজনীতিটা বাংলাদেশের, আমি তো বলবো যে রাজনৈতিক দলের জন্য না, সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। দর্শক, আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মামুন সোহাগ। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম। কথা না বাড়িয়ে চলে যাব একেবারে শুরুতে অতিথির কাছে। সাইফুল ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম, একই সাথে আজকের পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানাচ্ছি। এই সময় আসলে যখন আপনার সঙ্গে আমি কথা বলছি, জুলাই মাস, একেবারে 2 বছর আগে এই জুলাই ছিল অগ্নিঝরা। আমরা পেছনে ফিরে দেখি, নানান সময়ে দেখেছি আপনারা আন্দোলন করেছেন, রাজপথে ছিলেন। সেই জুলাই এই জুলাই পার্থক্য কি? কেমন আছেন এখন? না, তখন তো একটা প্রেক্ষাপট ছিল এবং একেবারে জুলাইয়ের শুরুর দিন থেকেই তো আমি জুলাই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তো সেই সময় আমাদের মধ্যে যে বিষয়টি ছিল যে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। আজকে 2 বছর পরে এসে ঐক্য অনেকখানি ফাটল ধরেছে, বিশেষ করে রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে শুরু করে আমরা যারা জুলাই একসাথে লড়াই করেছিলাম তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয়েছে এবং নানানভাবে ওই সময় আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা ছিল বা একজন আরেকজনের বিপদে কিংবা যে কোনো বিষয়ে যেভাবে আসলে খুব এক হয়ে যেতাম কিংবা এগিয়ে যেতাম, আমার মনে হয় সেই জায়গাটায় কিংবা আন্তরিকতার জায়গা অনেকখানি ঘাটতি এসেছে এবং একই সাথে জুলাই আন্দোলনটা আমরা যে স্পিরিটটাকে ধারণ করেছিলাম এবং আমরা যেটা চেয়েছিলাম যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি আসলে বাস্তবায়িত হয়নি। আজকে 2 বছর পরে এসে আমরা সেটি উপলব্ধি করছি। একটা দিন সম্ভবত এরকম শুক্রবারের কোনো এক বিকাল হবে, সেদিন আমরা দেখেছিলাম যে শাহবাগে বিশাল বড় এক মিছিল ছিল। সেই মিছিল, একদিকে মিছিলটি আসলে শাহবাগ অবরোধ হবে কিনা, মিছিল হবে কিনা, আমরা বিভিন্নভাবে খবর সংগ্রহ করছিলাম, আমরা লাইভ করছিলাম। তখন আমরা যে ব্যাপারটি দেখলাম যে ওই মিছিলটি স্রোতের বেগে, বন্যার পানি যেভাবে ধেয়ে আসে সেরকম স্রোতের বেগে আপনাদের মিছিলটি চলে এলো এবং ওই মিছিলের একদম সামনের সারিতে, যদি আমি ভুল না করে থাকি, আপনার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল। এই গল্পটা কি আমাদেরকে একটু শোনাবেন কি? আসলে এটা হয়েছিল জুলাইয়ের 11 জুলাইতে। আমরা প্রতিদিন যেটা করতাম যে নর্মালি সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা জড়ো হতাম, সেখান থেকে মিছিল নিয়ে কখনো আমরা নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব হয়ে শাহবাগে পৌঁছাতাম, কখনো আমরা সেন্ট্রাল লাইব্রেরি থেকে মিছিল নিয়ে হলপাড়া হয়ে বের হয়ে টিএসসি হয়ে শাহবাগের দিকে যেতাম, আবার কখনো শহীদ মিনার হয়ে যেতাম। তো এরকম নানান দিক ছিল, এক একদিন এক এক রকমভাবে আমরা আসলে বের হতাম। তো 11 জুলাইও যথারীতি সেই মিছিলটি নিয়ে বের হয়ে আমরা টিএসসি হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছিলাম। তো স্বাভাবিকভাবে আন্দোলন দিন দিন বেগবান হচ্ছিল এবং শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছিল। তো সেদিনও বেশ কয়েক হাজার শিক্ষার্থী সহ কিন্তু আমরা শাহবাগের দিকে অগ্রসর, এবং স্বাভাবিকভাবে এই 11 জুলাই মানে হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময়টাতে আসলে। তো তখন মোটামুটি আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর একটু কঠোর হওয়া শুরু করেছে এবং নজরদারিতে নেওয়া শুরু করেছিল। তো স্বাভাবিকভাবে অন্যান্য দিনের তুলনায় সেদিন শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি ছিল এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু অনেক বেশি ছিল। প্রায় কয়েকশো আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সহ অন্যান্য বাহিনীর লোকজন ছিল সেখানে। তারা আমাদেরকে শাহবাগে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করেছিল যেন আমরা শাহবাগ থেকে আর অন্য কোনো দিকে যেতে না পারি। তো তারা বেশ বড় একটা ব্যারিকেড দিয়েছিল। আমরা চেষ্টা করেছি প্রথম দিকে যখন আমরা ব্যারিকেডটি দেখি, আমরা স্বাভাবিকভাবে ব্যারিকেডের সামনে যেই ব্যারিকেড দেওয়ার যেই যন্ত্রগুলো থাকে সেগুলো আমরা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। সেগুলো সরিয়ে ফেলার পর আমরা দেখলাম যে পুলিশের যে বড় ব্যারিকেড, আসলে ন্যাচারালি যেটা হয় যে তখন তাদের সাথে দস্তাদস্তিতে যেতে। কত তারিখ ছিল সেদিন? এটা জুলাইয়ের 11 তারিখে। জুলাইয়ের 11 তো জুলাইয়ের 11 তো দস্তাদস্তি করবো। এখন এই দস্তাদস্তিটা করতে গেলে সেটা আসলে কোন পর্যায়ে যাবে, পুলিশের রিয়াকশন কী হবে, নানান বিষয় ছিল। তো আমরা একটু সময় নিচ্ছিলাম, প্রথমে মুখে মুখে বার্গেন করছিলাম। বার্গেন করার একটা পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে স্টুডেন্টদেরকে একটু এনকারেজ করার জন্য যেন সবাই আমাদের এদিকে আসে, এবং কারণ আমরা যেহেতু লিডিং পর্যায়ে আছি বা আমরা যেহেতু রাজনৈতিক ব্যানারের, আমরা পুলিশকে আসলে ধাক্কা দিলে এটার হিতের বিপরীত হতে পারে কিংবা তারা মনে করতে পারে এটা রাজনৈতিক ইন্ধন বা এরকম কিছু। তো আমরা চিন্তা করছিলাম যে জেনারেল শিক্ষার্থী, আমরা সেখানে স্লোগান দিচ্ছিলাম আর পুলিশের সাথে মুখে মুখে বার্গেন করছিলাম এবং একটা পর্যায়ে
আমরা চেষ্টা করছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা যেন ধাক্কাটা দেয় সামনে থেকে, আর আমরা তাদেরকে সাপোর্ট দিব, এরকম একটা বিষয় ছিল। তো ওইটা হতে হতো যখন একটা পর্যায়ে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সাথে, ধস্তাধস্তির একটা পর্যায়ে যেটা হলো যে পুলিশ আর পারছিল না, তারা হাঁপিয়ে গেছে, এবং আমরা তাদেরকে এমন জোরে ধাক্কা দিলাম যে একটা পর্যায়ে তারা দুই সাইডে ভাগ হয়ে যায়। তো আমরা ওই যে যেটা বললেন যে আসলে নদীর স্রোতের মতো কিংবা সাগরের স্রোতের মতো আমরা তাদের মাঝখান দিয়ে ওই যে বাঁধ ভেঙে গেলে যেরকম হয় যে আমরা Right. মাঝখান দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, এবং বেরিয়ে যাওয়ার পরে এবং সেখানে দাঁড়িয়ে আমার একটা বিষয় অনুধাবন হয়েছিল যখন ব্যারিকেডটা আমরা ভাঙবো বা এরকম একটা অনুভূতি যে আজকে যদি এই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড আমরা ভাঙতে না পারি কিংবা এটি যদি ভেদ করে আমরা সামনে এগিয়ে যেতে না পারি, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কনফিডেন্স আজকের পরে বেড়ে যাবে এবং দমনপীড়ন আমাদের উপরে দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে। তো যে কোনো মূল্যে হোক আজকে এই ব্যারিকেড ভাঙতে এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, যে আমরা তাদেরকে পরোয়া করছি না কিংবা কোনো ধরনের বাধা দিয়ে যে আমাদেরকে আটকে রাখা যাবে না সেটি প্রমাণ করার জন্যই আসলে ব্যারিকেডটা ভাঙা। এবং ব্যারিকেড ভাঙার পর আমার একটা অনুভূতি হয়েছিল, মনে হয়েছিল যে দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে হয়তো প্রাথমিক মুক্তি আমরা পেয়েছি, এমন একটা অনুভূতি হয়েছিল। এবং এই যে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের কিন্তু আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল, এবং এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীতে আমরা এক দফার দিকে অগ্রসর হই এবং এক দফা দিন শেষে আমরা বাস্তবায়ন করে পতিত স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করি 5 আগস্টে। আপনারা হয়তো সমন্বয়কের কাতারে ছিলেন না, কিন্তু আপনারা বাসপথে খুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই জায়গা থেকে আসলে মানে আপনার কি মনে হয় যে মানে কোনো সেই সময় মানুষের যে আগ্রহ ছিল, যে যেই প্রেক্ষাপটে রাজপথে নেমেছিলেন, তখন আসলে এই 5 আগস্টের পরে আপনারা হঠাৎ করে ভাগ হয়ে গেলেন? আমরা যখন আন্দোলনটা শুরু করি তো প্রথম দিকে তো কুসুম কুসুম আন্দোলন হচ্ছিল, ন্যাচারালি আন্দোলনের কয়েকটা স্টেক হোল্ডার ছিল, যেমন বাম ছাত্র সংগঠনগুলোর একটা ভাগ ছিল, এরপরে নাহিদ আসিফদের একটা অংশ ছিল যে তাদের তৎকালীন যে ছাত্র সংগঠন ছিল সেটা, আমরা যারা ছাত্রদল কিংবা অন্যান্য ছাত্র সংগঠন আমাদের একটা অংশ ছিল। তো প্রথম দিকে এরকম হতো যে আমরা যখন মিডিয়া ফেস করতে যেতাম অনেক সময় আসিফ এসে দেখা গেছে আমাকে বাধা দিচ্ছে যে আমি যেন আর মিডিয়ায় বক্তব্য না দিই, মানে ওই প্রথম দিকে হতো কি যে মিডিয়া ফুটেজ সবাই নিবে, এরকম একটা বিষয় ছিল। তো একটা পর্যায়ে যেটা হলো যে যখন কিছুদিন পার হয়ে গেল তখন যেটা হলো যে আন্দোলনটা এখন এক একটা গ্রুপ নিজেদের নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে, এরকম একটা বিষয় আসলো। তখন আসিফ আমাকে বললো যে তুই আমাদের সাথে থাক, যেহেতু আমরা পূর্ব পরিচিত এবং আমরা তো নট নেসেসারি যে আন্দোলনটা শুধু জুলাইয়ে করেছি, তার আগ থেকেই 2018-19 সাল থেকে কিন্তু আমাদের আন্দোলন চলমান আছে, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা রাজপথে ছিলাম। তো তখন নাহিদ হাসনাত এসে আমরা যখন সামনের সারিতে দাঁড়াতে যেতাম ওরা হাত জোর করে আমাদেরকে বলতো যে তোমাদের উপরে গোয়েন্দা নজর দিয়েছে, তোমরা একটু কাইন্ডলি পিছনে থাকো, এটা তোমাদের জন্য ভালো হবে। তো তখন আমরা প্রেক্ষাপট বিবেচনায় আমরা কিন্তু তখন পিছনে চলে যেতাম এবং পিছনে থাকছি, কিন্তু আমরা কিন্তু চেয়েছিলাম জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সারিতে থাকার জন্য, সেটাকে কিন্তু আমরা পাত্তা দেই নাই। তো তারা যখন বলছে তখন প্রেক্ষাপট বিবেচনায় চিন্তা করলাম যে আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা তৃতীয় সারিতে চলে গিয়েছি, এরকম হয়েছে। এবং একটা পর্যায়ে যেটা হয়েছে যখন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারামারি হলো, শিক্ষার্থীদের উপর হামলা হলো, ঢাকা মেডিকেলে যখন তারা ভর্তি, আক্তার ভাই আমাকে মেসেজ দিচ্ছে, আমি যখন ঢাকা মেডিকেলের সামনের লাইভ করছি কিংবা বক্তব্য সেখান থেকে দিচ্ছি, তখন আক্তার ভাই আমাকে মেসেজ দিল যে ওইখানে কী অবস্থা ভিতরে, কারণ ওনারা তো কেউ আসতে পারতেছে না, একদিকে ছাত্রলীগ যুবলীগ হামলা করতেছে, তখন আমরা তাদেরকে আপডেট জানাচ্ছি। এরপরে একটা পর্যায়ে গিয়ে আসলে সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা সবাই নাম্বার পরিবর্তন করে ফেলি। আমার স্ট্র্যাটেজি যেটা হয় যে আমি কিন্তু আপনাকে বাধা দিল কেন আসিফ মাহমুদ বক্তব্য দেওয়ার ক্ষেত্রে? বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছিল যে তখন তারা নিজেরা আসলে ওই যে কর্তৃত্বটা নিজেদের মধ্যে, যখন আমরা মিডিয়া ফেস বেশি হয়ে যাব, ন্যাচারালি আমি তো তার ছাত্র সংগঠনের কেউ না, ওদের নিজেদের একটা বলয় ছিল, এই নাহিদ আসিফ তারপরে আপনার আবু বাকের মজুমদার রিফাত রশিদ, ওদের একটা বলয় ছিল তখনই। তো ওরা চিন্তা করেছিল স্টেকটা ওদের হাতে রাখতে, এবং ন্যাচারালি যেটা হয়েছে যে দীর্ঘদিন আমরা আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে সাংবাদিকরা আমাদেরকে আগ থেকে চিনে, সো ন্যাচারালি তারা তো আমাদের কাছেই আসবে। তো তারা বাধাগ্রস্ত করে আমাদেরকে একটু পিছনে রাখা, পিছু হটিয়ে রাখার চেষ্টা করছিল, যে কোনোভাবে যেন আমরা ফ্রন্ট লাইনে চলে না আসি, এরকম একটা বিষয় ছিল তাদের মধ্যে প্রথম থেকেই। তো এরপরে মাঝখানে দেখবেন যে 3 তারিখে লাস্টের দিকে যখন আন্দোলনটা চলে আসে কারফিউর পরে, মানে কারফিউ দেওয়ার পরে যখন তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যায়, তারপরে 3 তারিখে কিন্তু আমরা প্রথম দিকে অনেককেই দেখিনি, অনেক সমন্বয়ককে কিন্তু শহীদ মিনারে দেখিনি। আস্তে আস্তে একটা পর্যায়ে, যেমন আসিফ কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিল যে সার্জিস হাসনাত ওরা কিন্তু এক দফার জন্য খুব একটা, ওরা এক দফার প্রতি এনকারেজ করে নাই তারা, বা তারা চায় না যে এক দফা হোক, তারা হয়তো কোঠা পোতা পর্যন্ত তাদের মানে দায়িত্বটা ছিল, কিংবা তারা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চেয়েছিল। তো পরবর্তীতে এরকম অনেক কিছু আসলে সামনে আসবে। 3 তারিখে আমরা দেখেছি যে তারা কিন্তু 2টার পরে আসছে অনেকে,
2টা 3টার পরে কিন্তু অনেক সমন্বয়ক আসছে, কিন্তু আমরা কিন্তু 11টা 12টা থেকেই ছিলাম, এবং আমরা মানুষকে উজ্জীবিত রাখার জন্য তৎকালীন ছাত্র অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তরিকুল ইসলাম, যে এখন যুব শক্তির আহ্বায়ক। তো আমি তরিকুল আমরা মিলে স্লোগান টোগান দিয়ে মানুষকে উজ্জীবিত শহীদ মিনারে, কারণ আস্তে আস্তে মানুষ আসতেছে, তাদেরকে তো ধরে রাখতে হবে, কারণ মূল যারা এক দফার ঘোষণা দেবে তারা না আসা পর্যন্ত। এবং আসিফকে আমার মনে আছে যে আমি আগেই জিজ্ঞেস করেছিলাম যে যখন আসিফরা 12টা 1টার দিকে আসে, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে কী হবে ঘোষণাটা, আজকে কি এক দফা ঘোষণা হবে না অন্য কোনো স্ট্র্যাটেজি? বলছে যে আমরা এখনও সিদ্ধান্ত নিচ্ছি, আজকে এক দফার দিকে যাব, তো দেখি পরিস্থিতি বিবেচনা করে কি হয়, মানে আরও 1-1.5 ঘন্টা ওয়েট করে। তো এরপরে দেখা গেছে একটা পর্যায়ে যখন নাহিদ ইসলাম আসে, তারপরে আমরা সবাই কথা বলে তখন এক দফারই ঘোষণা হয়। তো এরপরে 4 তারিখে কিন্তু আমরা কোনো সমন্বয়ককে কিন্তু আমরা রাজপথে সেভাবে দেখি নাই। তো 4 তারিখে কিন্তু আমি নিজে শহীদ মিনারে গিয়েছিলাম, শাহবাগে গিয়েছিলাম। আমি প্রতিদিন আন্দোলন করে গাজীপুরের পুবাইলে চলে যেতাম, সেখান থেকে আবার পরের দিন সকালে আসতাম, কারণ আমরা চিন্তা করতাম যে আমাদের মোবাইল যদি বাই চান্স ট্র্যাকিং করে যাতে দেখে যে আমি ঢাকার মধ্যে নাই। তো 4 তারিখে আসছে, আবার 5 তারিখে সকালবেলা আমি একটা বাটন ফোন নিয়ে কিন্তু ঢাকায় আসি। আপনি দেখেন 5 তারিখ তো সেকেন্ড কারফিউ দিল, মানে এরপরে এক দফা ঘোষণা হলো। ন্যাচারালি অন্য যে কোনো দিনের তুলনায় 5 তারিখে সবচেয়ে বেশি ঝুঁকি। তো আমি সেদিন স্মার্টফোনটা বাসায় রেখে আসি, এবং আমি একটা বাটন ফোন নিয়ে আসি, আমি 2 জনের নাম্বার সেভ করে রাখি ফোনে। একটা হচ্ছে আমি আমার এক মানে রাজনৈতিক সহযোদ্ধাকে আমার রিলেটিভ বানাই, তাকে ঢাকা মেডিকেলে রাখি, যে আমি তার বাবা হসপিটাল অসুস্থ, আমি তাকে রক্ত দিতে যাচ্ছি, এরকম একটা স্ট্র্যাটেজি। আরেক বড় ভাইকে আমি বলে রাখি যে আপনি বাইক নিয়ে মিরপুর 12 নম্বরে রেডি থাকেন, সেখান থেকে আমরা একসাথে যাব। তা আমি গাজীপুরের পুবাইল থেকে স্টেশন রোড হয়ে যখন হাউস বিল্ডিং আসি, সেখানে আমি আর্মির বড় ব্যারিকেড দেখি। তো আর্মি যখন ন্যাচারালি জিজ্ঞেস করছিলাম, আমি বলছিলাম যে আমার বাসা একটু সামনে, খালপাড়ের এদিকে আমার বাসা। খালপাড় পর্যন্ত গিয়ে দেখি পুলিশের আরও ব্যারিকেড, মানে সেখানে পরে তাদেরকে বললাম যে আমার বাবা অসুস্থ, আমি ওষুধ কেনার জন্য নিচে আসছি। এটা বলে এরপরে আপনার বৃন্দাবন হয়ে আমি মিরপুর 12 নম্বরে গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পরে সেখান থেকে ওই বড় বাইকে নিয়ে ফোনে যোগাযোগ করে তার সাথে, তার বাইকে করে আমরা সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত, সায়েন্স ল্যাব মোড়ের আগে তার এক রিলেটিভের বাসা আসছে। আমি বলছি যে এখান থেকে আর বাইক নিয়ে সামনে যাওয়া যাবে না, কারণ সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ, বিজেপি এবং আর্মি সবার কিন্তু অবস্থান আছে। তো সায়েন্স ল্যাব মোড়ে যাওয়ার পরে বাইক রেখে সায়েন্স ল্যাব মোড়ে গেলাম, তখন সাথে সাথে পুলিশ আমাদেরকে আটকে দিল। কোথায় যাচ্ছেন? তখন আমি ব্যাংকে চাকরি করতাম, তো ন্যাচারালি তখন ছিল স্টুডেন্ট আইডি কার্ডটা আমাদের জন্য হুমকি স্বরূপ ছিল, এবং ব্যাংকের আইডি কার্ডটা ওই সময় আমার খুব ভালো কাজে দিয়েছে। আমি বললাম যে আমি ব্যাংকে চাকরি করি, আমার রিলেটিভ হসপিটালে ভর্তি, আমি হসপিটালে। তখন আমার সাথে অনেক চিল্লাচিল্লি, আজকে বের হওয়া নিষেধ, আপনি কেন বেরোচ্ছেন? তো যাই হোক, তারপরে তাদেরকে একটা পর্যায়ে কনভিন্স করে আমি সামনে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা তখন কিন্তু চাঙ্কারপুল অলরেডি গোলাগুলি চলতেছে, আমরা খবর পাচ্ছি, যে ঢাকা মেডিকেলে আছে সে আমাকে আপডেট দিচ্ছে। তা আমি পলাশির মোড়ে গিয়ে দেখলাম 150-200 লোকের একটা সমাগম। তো দূর থেকে আমার মনে হচ্ছিল এরা ছাত্রলীগ যুবলীগ, যে সকালবেলা 11টা 11:30 দিকে এরা কারা, যেহেতু এখানে গোলাগুলি চলছে। কিছুটা কাছে গিয়ে দেখি যে আমাদের পক্ষে স্লোগানগুলো আসতেছে, তা আমি একটু কনফিডেন্স পেলাম, সাথে সাথে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে আমি সেখানে গিয়ে স্লোগান ধরা শুরু করলাম। তো পাশেই আবার আর্মি দাঁড়ায় আছে, তাদের যে সাজোয়া জানটান এরকম ইয়ে নিয়ে দাঁড়ায় আছে। তো আমি তাদেরকে গিয়ে বললাম যে আমরা এখানে শান্তিপূর্ণ 1-1.5 ঘন্টা অবস্থান করবো, এখান থেকে পরবর্তীতে আমাদের লোক সমাগম বাড়লে আমরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যাবো, আপনারা আমাদেরকে বিরক্ত করেন না। তখন আর্মির এক সদস্য আমাকে বলতেছে যে এত কম লোক দিয়ে কি আন্দোলন হবে? তো আমি একটু কনফিডেন্স পেলাম, কি তার মানে তারা আমাদের পক্ষে বা তারা আমাদেরকে সাপোর্ট করছে। তা আমি বললাম আপনারা এখান থেকে 100 হাত পিছনে চলে যান, আপনাদের এই গাড়িটারি নিয়ে 100 হাত পিছনে চলে যান, মানুষজন বাসা থেকে দেখবেন হুড় হুড় করে বেরিয়ে আসতেছে। ওনারা ঠিক পিছনে চলে গেল, আধা ঘন্টার মধ্যে ওইখানে প্রায় 800 থেকে 1000 লোক হয়ে গেল, মানে যত বাড়ির লোকজন আছে সবাই নেমে আসছে। তা আমরা তখন এই কনফিডেন্স পেয়ে সেখান থেকে মিছিল নিয়ে আমরা বিসি চত্বর হয়ে টিএসসি হয়ে শাহবাগে দিই। টিএসসিতে গিয়ে দেখি যে শিক্ষকদের একটা বড় অংশ সেখানে আছে, শিক্ষক শিক্ষার্থী সহ। তখন প্রায় 1-1.5 হাজার ছাত্র জনতা মিলে আমরা শাহবাগের দিকে অগ্রসর হই। শাহবাগের দিকে যেতে যেতেই পুলিশ দূর থেকে আমাদের হাঁটু গেড়ে মাপ চায়। তখন মেবি 12টা 12:30 পুলিশ হাঁটু গেড়ে মাপ চায়। তো আমি আবার সামনে চলে আসি, মানে মিছিল রেখে সামনে চলে আসছি। আমি এরপরে এসে যখন পুলিশ মাপছে, আমি পুলিশে ঝাড়িটা দিয়ে সরা দিচ্ছি। আজকে মানে যেটা হয় যে 1-1.5 হাজার লোক যদি আপনার পিছনে থাকে, কনফিডেন্সটা অনেক বেশি থাকে। তা আমি আর্মিকে তখন বলতেছিলাম, আর্মিও সামনে চলে আসছে। আমি বলছি যে আজকে আমরা কোনো বাধা মানবো না, যদি কেউ বাধা দিতে আসে তার কিন্তু এখানে সে আর ফিরে যেতে পারবে না। পরে আর্মি কী করছে, পুলিশকে সেফ জোন দিয়ে পুলিশকে থানার মধ্যে ঢুকাই দিচ্ছে, আমরা শাহবাগ দখল করি। এবং তখন শাহবাগে 300-400 লোকের সমাগম ছিল, আমরা যাওয়ার পরে পুরো শাহবাগ দখল হয়ে যায়। তার 1-1.5 ঘন্টা পরে হঠাৎ করে আমরা খবর পাই যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। মানে এর মধ্যে খবর পাইছিলাম যে আর্মি বক্তব্য দিবে এরকম কিছু। হঠাৎ করে তো ইন্টারনেট তো সকালে বন্ধ ছিল, হুট করে যখন ইন্টারনেট আসলো, হঠাৎ করে একটা পত্রিকার খবরে দেখলাম যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটা মনে হয় 2টা 2:30টার দিকে, এরকম 2টার দিকে মেবি।
তো আমি বিশ্বাস করতে পারতাম যে কী বলে, মানে সে পালা যাবে কেন, আমরা ভাবছি যে সে পদত্যাগ করবে না, তাকে মিনিমাম পদত্যাগ করানোর জন্য কিন্তু আমাদের আন্দোলনটা চলতেছে, কিন্তু সে যে দেশ ত্যাগ করবে এভাবে পালা যাবে এটা তো কল্পনাও করিনি, এবং এত তাড়াতাড়ি। তা আমাদের প্ল্যান ছিল যে আমরা আন্দোলনটা আরও হয়তো 1-1.5 মাস কন্টিনিউ করব, লাশের সংখ্যাটা হয়তো আরও বাড়বে, হয়তো আমিও শহীদ হয়ে যেতে পারি। যেমন সেদিন তো আমি শহীদ হওয়ার প্রস্তুতি নিয়ে আসছিলাম। 5 তারিখ সকালবেলা আমি 2 রাকাত নামাজ পড়ে বাসা থেকে বেরোছি, সিরিয়াসলি স্পিকিং বাসা থেকে, কারণ আমি জানি যে আজকে যে অবস্থা 1 দফার ঘোষণা হয়েছে, আমি তো বাসায় ফিরে যাওয়ার সম্ভাবনা খুব ফিকে। তো ন্যাচারালি এরপরে যে এত তাড়াতাড়ি সে পালাচ্ছে আমি কল্পনাও করতে পারতেছিলাম না, কারণ আমাদের সমস্ত শরীর ঘামানো, ওইখানে এত এত লোক, সবাইকে স্লোগান দিয়ে ধরে রাখা, আমি এবি জুবাইর মুসাদ্দেক আমরা একসাথে ছিলাম সেদিন। তো আমরা স্লোগান দিয়ে মানুষ, মানে আমাদের শরীর থেকে মনে করেন 3-4 ঘন্টা অনবরত ঘাম বের হয়েছে। তো আমি খুবই টায়ার্ড, মানে কারো থেকে, মানে যখন 3টা 3:30 বাজে তখন তো আমাদের আর, মানে আমি যে হেঁটে যাব 5 মিনিট এই এনার্জি আমার নাই। পরে আমি একটা জায়গায় বসে পড়ছি যখন শুনছি যে সে পালায়া গেছে। কোথায় ছিলেন তখন? শাহবাগ মোড়ে, আমরা শাহবাগ মোড়ে। কেমন লোকজন ছিল সেই সময়? সেই সময় 1-1.5 হাজার লোক ছিল, এবং ওই পালায় যাওয়ার খবর যখন বেরোলো তখন তো মানুষ মনে করেন যে পঙ্গপালের মতো বেরিয়ে আসতেছে সব জায়গা থেকে। তো এত এত লোকজন, তো ন্যাচারালি তার 2-3 ঘন্টা আগে তো এত আমরা জানতাম না কিছু। তো তখন তো আমাদেরকে মানুষকে কনফিডেন্স দিয়ে রাখতে হয়েছে, স্লোগান দেওয়া, এরপরে সবাই যে ঠেলাঠেলি, তো আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। আমি একটা পর্যায়ে গিয়ে বসে পড়ি, এবং তখন যখন পালায় যাওয়ার খবর শুনছি একজনের কাছে একটা পতাকা নিয়ে, আমি যে ভাই আপনার পতাকাটা আমাকে দেন, আমি একটু শরীরে জড়ায় দেন। আমি একজনকে বললাম যে ভাই আমাকে একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আমি এই ছবিটা বাসায় গিয়ে আপলোড দেবো, আমার ফোন নিয়ে আসিনি। আমি তাকে নাম্বার দিয়েছি যে এখনই আপনি পাঠান, পরে ভুলে যাবেন, কারণ আমার তো একটা মিনিমাম মেমোরিজ রাখতে হবে। পরে উনি ছবিটা আমাকে পাঠায়। তো পাঠানোর পরে আমি বাসায় রাতে 9টায় বাজে আমি বাসায় পৌঁছাইতে। তো আমি বাসায় গিয়ে পরে ওই ছবিটা রাতে আপলোড দিই। তো জুলাইয়ের যে প্রোগ্রাম, সেখানে দেখি যে আপনারা নেই, যারা আপনারা ছোট না, এটার অন্যতম নিজেদের মতো করে করছেন, এটার সেটার কারণটা কি? একসঙ্গেই তো একই উদ্দেশ্যেই তো না, মাঠে ছিলেন। এটার কারণ হচ্ছে কি, 5 অগাস্টের আগে যখন জুলাই আন্দোলন চলছিল তখন আমরা সবাই কিন্তু নিঃস্বার্থে আন্দোলনটা করছিলাম, এবং আমাদের তখন একটাই লক্ষ্য ছিল। প্রথমে লক্ষ্য ছিল যে কোটা প্রথা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই কোটা প্রথার বৈষম্যকে নিরসন করতে হবে। এরপরে ফাইনাল স্টেজে গিয়ে আমাদের লক্ষ্য ছিল যে স্বৈরাচার সরকারকে যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুত করতে হবে। তো এই ক্ষমতাচ্যুত করার পরে যে বিষয়টি হয়েছে যে সকলের মধ্যে একটা স্বার্থান্বেষী মনোভাব চলে আসছে, এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের একটা অপচেষ্টা চলে আসছে, এবং স্বাভাবিকভাবে ক্রেডিটবাজির একটা বিষয় চলে আসছে যে কে কতটুকু ক্রেডিট নেবে। এ ধরনের নানান সমীকরণের কারণে আসলে দিন শেষে ভাঙন ধরে, এবং আমরা সবাই জাতীয় স্বার্থ থেকে সরে গিয়ে ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থের দিকে মানে মনোযোগী হয়ে যাই। এবং আমরা যারা জুলাইয়ে লড়াই করেছি, আমাদেরকেও অনেকে যারা যে ছাত্র সংগঠনে বা যেখানে ছিল সকলকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যদি প্রকাশ্যে সেটা আমি বিএনপি তাদের ছাত্র সংগঠন তাদেরকে নিজেদের মতো করে হাইলাইট করা শুরু করলো। শিবির হঠাৎ করে দেখলাম যে সাদিক ক্যাম্পকে, এই সালমান ছিল, আমি সাদিক ক্যাম্পকে কখনো দেখি নাই আন্দোলন সময়, মূলত মানে মেকানিজমের টাইমে বা ফ্রন্ট লাইনে আমি দেখি নাই। 5 অগাস্টের পরে সাদিক ক্যাম্পকে আমি ওইভাবে চিন্তামও না। এরপরে হঠাৎ করে সাদিক ক্যাম্প হয়ে গেল মাস্টার মাইন্ড, কিংবা আন্দোলনের এই যে 9 দফা এটা সেটা অনেক কিছু। তো অথচ আমি আব্দুল কাদেরকে দেখতাম যে খুব পরিশ্রম করছে, আমি হান্নান মাসুদকেও দেখছি খুব পরিশ্রম করতেছে, আমি মাহিন সরকারকে দেখছি পরিশ্রম করতেছে, রিফাত রশিদ, মানে এরকম। তারপরে নাহিদ আসিফ, ওরা তো উপরের দিকে, ওরা তো আসেই। যেমন সার্জিসও কিন্তু আন্দোলনের প্রথম দিকে ছিল, সার্জিস আলম আসছে হচ্ছে 6 জুন না জুলাই। কাদের যে বক্তব্য দিয়েছে সার্জিসকে নিয়ে, এই বিষয়ে কি বলবেন? না, এটা তো সত্যি কথা যে সার্জিসকে আমরা প্রথম দিকে সেভাবে দেখি নাই, এবং সার্জিস আসছে হচ্ছে আন্দোলনের মাঝামাঝি না, মানে প্রথম কয়েকদিনের পরে এরপর আমরা সার্জিসকে দেখছি। আমি হাসনাতকে একদিন শহীদ মিনারে দেখছিলাম, সার্জিসের আগে আবার হাসনাত আসছিল, তো এরপরে আসছে সার্জিস। তো এরপর হঠাৎ করে যখন আমি দেখি যে সার্জিস একেবারে ফ্রন্ট লাইনে বক্তব্য দিচ্ছে, তো আমি খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, মানে ওরা তো আমি প্রথম দিকে দেখি নাই কয়েকদিন। তো পরবর্তীতে হয়তো ওদের মধ্যে বোঝাপড়া হয়েছে বা কী হয়েছে আমি জানি, বা প্রথম দিকে স্ট্র্যাটেজি ছিল এটা যে যারা একটু ছাত্রলীগ মনা বা ছাত্রলীগ মাইন্ডেড আছে তাদেরকে সাথে রাখলে যেটা হবে, ছাত্রলীগ দমন পীড়ন করবে না বা তেমনভাবে বাধাগ্রস্ত করবে না। আবার এটা ছাত্রলীগের স্ট্র্যাটেজি হতে পারে যে সার্জিসকে সামনে আনা, নানান মেরুকরণ থাকতে পারে, আমি জানি না। কিন্তু সার্জিসের কি পদ ছিল ছাত্রলীগের সেটা তো আমি জানি না, কিন্তু তার বঙ্গবন্ধুর প্রতি একটা দুর্বলতা আমরা দেখতাম, এবং আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে ছিল। আমি সার্জিসের কথা বলতেছেন, যেখানে শিবির হয়ে যদি সাদিক ক্যামেরা আমরা মিছিলের ভিডিও দেখি, তো এগুলো তো আমাদেরকে অবাক করে যে তুমি একসময় ছাত্রলীগ কীভাবে সার্ভ করছো, ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকতা তোমরা। আমরা তো প্রথম থেকেই বিরোধী রাজনীতি করেছি, আমরা দেখেছি, আমরা প্রথম থেকে, আমি চাইলে ফেভার নিতে পারতাম যে আমি
ছাত্রলীগের সাথে থেকে সেখানে ক্যাম্পাসে একটা ভালো অবস্থান বা নিজের অন্ততপক্ষে সিট টিট নিয়ে আমরা থাকতে পারতাম, মিনিমাম একটা লাইফ আমরা লিড করতে পারতাম। তা আমরা তো সেটা করি না। তোমরা কী করছো? তোমরা স্ট্র্যাটেজিক্যালি ছাত্রলীগের সাথে থেকে তাদের পারপাস সাইড করে আজকে যদি শেখ হাসিনার 5 আগস্টে পতন না করতো, তোমরা তো ছাত্রলীগের সাথে থেকে পরবর্তীতে জুলাই আন্দোলনের পর আমাদেরকে মারতে হয়তো, তেমনটাও হইতে পারতো। উই নেভার নো। তো সেই জায়গা থেকে আজকে তুমি 5 তারিখের পরে মাস্টার মাইন্ড তোমার আল জাজিরায় সাদিক কায়েমের মতো লোক বক্তব্য দিচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যেই ডকুমেন্টারিতে সাদিক কায়েম বক্তব্য দিচ্ছে সেই ডকুমেন্টারিতে সাদিক কায়েমের 1 সেকেন্ডের একটা ভিডিও নাই, মানে জুলাই আন্দোলনেই নাই না। তো তার কোনো বক্তব্য ভিডিও আপনি পাবেন না কোথাও, অথচ 5 আগস্টের পরে তাকে মাস্টার মাইন্ড, এটা কোনো একটা এজেন্সির কাজ। উনি বলছে যে আমি বিভিন্ন সময়ে কিভাবে কি হবে সব পরিকল্পনা করেছি রুমে বসে। আমি আপনাকে বলি, আমি তো শেষের দিকে যখন কারফিউ শুরু হয়েছে তারপরের গল্পটা তো আসলে ভিন্ন। সবাই আমরা যার যার মতো করে এক এক জায়গায় আছি, কারোর সাথে ওভার ফোনে কথা বলার চেষ্টা করলেও কাউকে পাইছি, কাউকে পাই নাই। তো যেটা হয়েছে তার আগ পর্যন্ত যে সময় মেকানিজমগুলো হতো, যেটা হতো যে ধরেন বাংলা ব্লকের কর্মসূচি শাহবাগে চলতেছে, ওই পিজির সাইডে গিয়ে হচ্ছে নাহিদ, হাসনাত, সার্জিস ওরা 5-7 জন মিলে একটা ডিসিশন নিত, সেখানে মাঝে মাঝে মাহফুজ ভাইও থাকতো। তো এরকম হতো। এবং শাটডাউনের সময় সেম, যে পিজির ওইখানে বসে ওরা নিজেরা আলাপ করে একটা ইয়ে নিচ্ছে, বা গোয়েন্দা সংস্থার যারা আছে ডিবি বা এসবির যারা লোকজন থাকতো তারা ওদের সাথে আলাপ করতো ওই সাইডটাতে গিয়ে। তো সেখানে তো আমি সাদিক কায়েমের উপস্থিতি দেখি নাই তখন। তো লাস্টের দিকে এসে সাদিক কায়েম, আমার মনে হয় যে এটা একটা স্ট্র্যাটেজি, যে জামাত শিবির তাকে কোনোভাবে হয়তো আন্দোলনের যে পরবর্তী 5 তারিখের পরে যেটা হয়েছে যে জামাত এনসিবির একটা অ্যালায়েন্স, বা এনসিবি তো তখন ছিল না, নাগরিক কমিটি। তো জামায়াত মূলত ভালোভাবে এই সমন্বয়কদেরকে তাদের কাছে টানতে পারছে বা তাদেরকে নিয়ে তাদের মতো করে, যে তাদের একটা মাস্টার মাইন্ড কিংবা তাদের যে লোকজন ছিল ক্রেডিটটা নেওয়ার জন্য। যেমন আপনি দেখবেন যে জুলাই ঠিক পরে জামাত একটা সুরারদিতে সমাবেশ করে, সেখানে সার্জিস গিয়ে কিন্তু জামাত শিবিরকে সেখানে ক্রেডিট দিয়ে আসে, হ্যাঁ, যে শিবিরের এত বড় অংশগ্রহণ এটা সেটা। তো তার মানে কি ইটস আ প্ল্যান্ড এটা একটা মেকানাইজড ছিল যে এটা এইভাবে প্ল্যান ওয়াইজ করবে। তো আস্তে আস্তে যে এখন দেখেন আজকের দিনে এসে ঠিক 2 বছর পরে এসে এখন শিবিরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমরা আব্দুল কাদেরকে দেখছি যে সে কীভাবে বলতেছে, তারপরে যে নানানজন সত্য আস্তে আস্তে তুলে ধরতেছে। তো এগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে এবং ইতিহাস আসলে এইভাবেই বিকৃত করা হয়। 5 আগস্টের পরে আমরা যেমনটা দেখেছিলাম যে জুলাই মানে বিশাল বড় একটি অর্জন জুলাই রাজপথে ছিল, কিন্তু জুলাই যোদ্ধা এরপর যেটা হলো, জুলাই যোদ্ধাদের সম্মানিত বোধ করা হলো কাউকে জুলাই যোদ্ধা বলে, কিন্তু দিনে 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 জুলাই যোদ্ধার যেই পদের যে সম্মান সেটা কি ফিকে হয়ে গেল কেন? আজকে 2 বছর পরে এসে যেই সময়টাতে অবস্থান করছি কিছুটা হলো ফিকে হয়েছে কিনা? কাউকে আপনাকে জুলাই যোদ্ধা বললে আপনি কি মেনে নেবেন? বলবেন যে না, আমরা এখন অপমান বোধ করি। কেন এটা অপমান বোধ করার অন্যতম কারণ হচ্ছে কি, 5 আগস্টের পরে যেটা হয়েছে, ধরেন যে ছেলে মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে, মাত্র অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে, ওই ছেলে হয়তো তার উপজেলায় বা জেলায় একটা জায়গায় সে আন্দোলন করেছে। তো ওই ছেলে করে কি, ওই ছেলে ইউএনও অফিসে গিয়ে ইউএনও টেবিলের সামনে থাপ্পড় দিয়ে সে হয়তো 5 লাখ টাকা 10 লাখ টাকার একটা কাজ সে নিয়ে নিচ্ছে। মানে এইগুলো হয়েছে আর কি, যেটা এখন তো আর হচ্ছে না, যেটা 5 আগস্টের পরপরই যেটা হয়েছে। কোনো একটা দপ্তর গণপূর্তে গিয়ে কোনো একজন মনে করেন এক্সেনকে সে চেঞ্জ করবে, সে গিয়ে বলতেছে আমার এটা করে দেন, মব সৃষ্টি করতেছে। তো এখন এর বিনিময়ে যেটা হচ্ছে, সে একটা পার্সেন্টেজ নিচ্ছে, হোক ক্যান্ডিডেটের কাছ থেকে বা যার কাছ থেকে, সে একটা অ্যামাউন্ট পাচ্ছে। এখন একটা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পর একটা ছেলে যে নিঃস্বার্থে আন্দোলনটা করতে আসছিল, 5 আগস্টের পর একটা সুযোগ সন্ধানী মনোভাব নিয়ে সে যখন দেখতেছে যে আমি একটা জায়গায় গিয়ে 2 মিনিট কথা বলে আমার 2 লাখ টাকা পকেটে ঢুকতেছে, এই যে কাঁচা টাকার একটা গ্রান, এগুলো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। এবং এই জিনিসগুলো হওয়ার কারণে যেটা হয়েছে যে এখন যারা মানে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছে কিংবা যারা জুলাইয়ের সত্যিকার অর্থে রাজপথে ছিল, আবার অনেকে কী হয়েছে 5 আগস্টের পরে, 5 আগস্টের আগে সে রাজপথে ছিল না, 5 আগস্টের পরে মনে করেন যে পিলারে পিলারে চিত্রাঙ্কন করে, হ্যাঁ, বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করে সে হয়ে গেছে বড় জুলাই যোদ্ধা। তো এরকম নানান ইস্যুজ হয়েছে। আবার অনেকে দেখা গেছে যারা হয়তো ছাত্রলীগের সাথে ওইভাবে পদপদবি নেই, কিন্তু সে এইভাবে সমন্বয়কদের সাথে এসে বিভিন্ন জায়গায় মব করার ক্ষেত্রে, কারণ যারা ছাত্রলীগ করতো তো তাদের তো একটা বলয় ছিল, সেই বলয়টাকে এইভাবে কাজে লাগাইছে বিভিন্নভাবে। আসলে এইভাবে জুলাইকে বিক্রি করে আমরা দেখেছি যে এই যে এনসিপি যারা রাজনৈতিক দল গঠন করলো, জুলাইকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা শুরু করলো। কীভাবে? আপনি দেখেন গত বছর, এবছরও তারা জুলাই পদযাত্রা করতেছে। গত বছর ইলেকশনের আগে তারা ওই জুলাই পদযাত্রার নামে ইলেকশনের ক্যাম্পেইন তারা করেছে, বিভিন্নভাবে তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে এস্টাবলিশ করার কাজে জুলাইকে তারা লাগিয়েছিল। এবং তাদের এই যে বিভিন্ন সমন্বয়করা বা যাদের এই যে বিভিন্ন জায়গায়, গত কয়েকদিন আগে দেখলাম যে হান্নান মাসুদের জন্য, সে হয়তো এমপি হয়েছে এখন, কিন্তু তার আগে এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা
তাকে বন্দরে তাকে বিভিন্ন ধরনের দায়িত্ব, কেন তার বন্দরে যাওয়ার দরকার কি? শ্রমিক না থাকি বাংলাদেশে নাই, তুমি বন্দরে যাবা কেন? সেখানে ওই যে অনেক বড় বড় জাহাজ আছে, আর ওই যে অনেক সিএনএফদের মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা লেনদেন করার জন্য। আজকে এই যে রাফি, সে তার ওয়াইফ সহ ঢাকায় কী সুন্দর স্বাভাবিক লাইফ, অথচ সে এখনও গ্র্যাজুয়েশন করছে কিনা আই গেট কনফিউজড। তো এরকম নানান বিষয় আছে। সার্জিসের অনেক টাকা পয়সা, আমরা তাদেরকে বিশাল বহন নিয়ে যেতে দেখি। তো এখন সে জমিদারি নাতি হয়েছে, তো 5 তারিখের আগে তোমার এই জমিদারি মনোভাব কোথায় ছিল? তখন তুমি টিউশন করে চলতে কেন যদি তোমার এত জমিদারি ভাবসাব থাকে, এত টাকা পয়সা থাকে? তা আমরা তো জুলাইয়ের আগে যাচ্ছিলাম, এখনও তাই আছি, আমাদের কোনো পরিবর্তন হয় না। আমি তখনও যেভাবে চলতাম এখনও সেভাবেই চলি। আমি আপনার এখানে এখনও রিক্সা দিয়ে আসছি, তো তোমাদের তো 4 চাকা সবার, যারা এই যে জুলাইয়ের সমন্বয়, কেউ কেউ এমপি হয়েছে, নানান বিষয়। তো যাই হোক, সেটা বিষয় না। আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিকভাবে এস্টাবলিশড হন, অসুবিধা নেই, কিন্তু আপনি জনগণের জন্য কি করতেছেন? আপনি জুলাইকে বাঁচায় রাখার জন্য তাদেরকে কি কি ইনিশিয়েটিভ নিচ্ছেন, তাদের জন্য কি করতেছেন? তো আলটিমেটলি রেজাল্টটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। আজকে দেখেন, যেমন 90-এর একটা প্রেক্ষাপট ছিল, 90-কে কেউ এখন আর মনে, 90-এর কিন্তু কোনো ঘটনা নাই। 90 নিয়ে এই যে আজকে আমি এখানে জুলাই নিয়ে আলাপ করতেছি, এই বছর পরে জুলাইয়ের আলাপ কতটুকু হবে সেটা নিয়ে আমি সন্দিহান। কেন এই জুলাই হারিয়ে যাবে? এই সন্দেহটা কেন আসলে? এই সন্দেহ কারণ এই যে যারা জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার ছিল বা যারা ফ্রন্টলাইনে লড়াই করেছে, আমরা তো পলিটিক্যাল ব্যানারের আগে থেকেই ছিলাম, কিন্তু যারা নন পলিটিক্যাল ব্যানারের ছিল, তারা যদি পলিটিক্যাল অর্গানাইজেশন না করে, অন্তত ইনিশিয়ালি যদি পলিটিক্যাল অর্গানাইজেশন না করে, যদি তারা আপনার প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, তাদেরকে সবাই পরোয়া করতো। আপনি, কারণ আপনি যখন পলিটিক্যাল অর্গানাইজেশন করে ফেলবেন, তখন আপনি আপনার জায়গাটাকে ছোট করে ফেলছেন। নাহিদ ইসলামের কথায় তো এই হাসনাতের গর্জনে এক আওয়ামী লীগের পতন হয়ে গেল, মানে নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। আপনি দেখেন কীভাবে সে হঠাৎ করে ডাক দিল, হুট করে যমুনার দিকে অগ্রসর হলো, পঙ্গপালের মতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার পিছনে চলে গেল। কেন? বিকজ তখন পর্যন্ত তাদের সম্মানটা ওই লেভেলে ছিল, মানুষ তাদেরকে ট্রাস্ট করছে, তাদের উপরে রিলাই করছে যে এর একটা নতুন বাংলাদেশ এখন আর নাই। সেটা, সেই বিশ্বাসের জায়গাটা তারা দিন দিন নষ্ট করছে। এবং পলিটিক্যাল অর্গানাইজেশন করে তারা যেটা করছে, অন্যান্য রাজনৈতিক সংগঠনের বিষেধাগার করছে। কারোর সাথে যেমন অ্যালায়েন্সে পলিটিক্যাল সংগঠন করছে, সেটাও হইতো যদি তোমরা এককভাবে নির্বাচনটা করতো। তোমরা কী করলা? কয়েকটা আসনের লোভে জামায়াতের কোলে গিয়ে বসলা। জামায়াত কী করলো? হয়তো তোমাদেরকে একটা ফান্ডিং দিল, তোমরা সেই টাকা পয়সা খরচ করলা, করে হয়তো 2-4-5 জন এমপি হইলা। যদি কেউ এমপি না হইতো, ইভেন সিঙ্গেল কেউ যদি মেম্বার অফ পার্লামেন্ট না হইতো, তারা যদি পলিটিক্যাল অর্গানাইজেশন করে জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কাজ করতো, আজকে মানুষ তাদেরকে মাথায় তুলে আনতো এবং আগামী দিনে তোমরা ক্ষমতা আসতো। তোমাদের ক্ষমতা দরকার নেই, জনগণই তো সবচেয়ে বড় ক্ষমতা। হয়তো অফিসিয়ালি বিএনপি বা জামাত বা কারো হাতে ক্ষমতা থাকতো, কিন্তু তোমরা জনগণের মনের মণিকোঠায় থাকতো। ভবিষ্যতে আবার এরকম কোনো প্রেক্ষাপট তৈরি হতো, তোমরা সরকার গঠন করতে পারো, তোমাদেরকে কেউ বাধাগ্রস্ত করতে পারতো, কিন্তু তোমরা সেই সময়টার জন্য ওয়েট করতে পারো নাই। সাইফুল ভাই, আপনি যেই দলের ছাত্র সংগঠনের আহ্বায়ক, জাতীয় ছাত্র সমাজ, এটা তো আন্দালিব রহমান পার্থের সংগঠন, বিজেপির ছাত্র সংগঠন। এই সংগঠনের ব্যানারে আপনি তো রাজপথে ছিলেন, যদিও আপনি ছাত্র সমাজের সঙ্গে মিশেছিলেন, কিন্তু আপনাদের আরও নেতৃবৃন্দ রাজপথে ছিল। আপনাদের ব্যানারেও আন্দোলন করেছেন 5 আগস্টের আগে এবং পরে, আমরা দেখেছি বিভিন্ন সময়ে। যেই আমরা বলি জুলাই, কঠিন জুলাইয়ের সেই দিনগুলোতে আপনাদের দলের প্রধান আন্দালিব রহমান পার্থ, তিনি আপনাদের কিভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন, বা তিনি কিভাবে, আপনারা পুরো দল বা ছাত্র সংগঠন রাজপথে ছিলেন? না, প্রথম দিকে তো আসলে আমরা আমাদের মতো করেছিলাম। প্রথম দিকে তো আর এটা ওইরকম বড় কোনো আন্দোলন বা এটা না, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় ছিল। তো নর্মালি আমি সবসময় এই ধরনের আন্দোলনগুলোতে থাকি, তো ওই হিসেবে আসলে থাকা। এরপরে একটা পর্যায়ে যখন আন্দোলনের গতিপথ পরিবর্তন হলো এবং আন্দোলনটা একটু ছড়িয়ে যাচ্ছিল সারা বাংলাদেশে, তো তখন জুলাইয়ের মাঝামাঝি পর্যায়ে আমি পার্থবের সাথে আলাপ করে যাবে, আন্দোলনটা তো সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে এবং এটা কিন্তু একটা বড় মোড় নিবে। আমরা যতটুকু ফিল্ডে থেকে বুঝতেছি এটা ছড়াচ্ছে এবং এই আন্দোলনটার গতিপথ কিন্তু অন্যরকম হবে। এরপরে পার্থবেকে বললাম যে তাহলে আমরা কি করতে পারি বা আপনারা কবে থেকে? তখন সে বলল যে দেখো, এটা আন্দোলনটা যেভাবে চলতেছে এভাবেই চলতে থাকুক। এখন যেহেতু এটি স্টুডেন্টরা করতেছে এবং স্টেকটা তাদের হাতে এবং তারাই নিয়ন্ত্রণটা তাদের হাতে সম্পূর্ণ, আমরা যদি এখন নিজেদের থেকে আগ বাড়ায় কিছু বলি, সরকার এটাকে নেগেটিভলি নিবে এবং নিয়ে
বলবে যে এটা আমরা পলিটিক্যাল ইন্ধন দিচ্ছি বা আমাদের পার্টিসিপেশন আছে এখানে। তো এটা সরকারকে বুঝতে দেওয়া যাবে না, যার ফলে ওরা আন্দোলন করতেছে, ওরা একটা পর্যায়ে গিয়ে রিয়ালাইজ করবে যে কখন আমাদেরকে দরকার। ওরা ওদের মুখ থেকে বলবে যে আপনারা আসেন আমাদের সাথে, আমরা ওদের সাথে চলে যাব। আমাদের তো ওদের সাথে যাইতে অসুবিধা নেই, কিন্তু মানে ডাকটা ওদের পক্ষ থেকে আসতে হবে। আর আমাদেরকে তখন বলছিল তোমরা তোমাদের মতো করতেছো, এটা তোমরা তোমাদের মতো করে কন্টিনিউ করো। এটা একটা বিষয় ছিল। তো যখন একটা পর্যায়ে কিন্তু তাকে ডিবি কিন্তু খোঁজা শুরু করলো, পার্থবইকে। তো যেদিন প্রথম তাকে ডিবি তার বাসায় খুঁজতে যায়, তখন আমি আর শেষ বসা একসাথে, তখনই কিন্তু এই আলাপগুলো হচ্ছিল। তো বাড়িধারার বসে হ্যাঁ, বাড়িদার হুট করে খবর আসছে যে তাকে ধরতে আসছে। পরে আমরা 1 মিনিটের মধ্যে যে যার যার মতো করে সেখান থেকে সরে গেছি। সরে গিয়ে উনি এক জায়গায় গেছে, আমি এক জায়গায়। পরের দিন আমি তখন আবার 2-3 দিন ওনার বাসায় ছিলাম, মানে পলাতক। তখন আমরা পালায় থাকতাম। প্রথম দিকে যেটা হয়েছে কারফিউর সময় তো ওনার বাসায় থাকতাম। পরের দিন সকালবেলা উনি হুট করে ভোরে চলে আসছে, এসে আমাকে ডাক দিছে উঠ। তা আমি অবাক যে পার্থ ভাই সকাল 8টার দিকে এসে আমাকে ডাকতেছে, বলতেছে ইন্টারনেট নাই, কিছু নাই, ঘুম আসছে, ভালো লাগতেছে না কিছু। হ্যাঁ, তো বসে বসে আলাপ করতেছে যে দেখো আসলে আমরা যারাই এটা মানে যারাই আন্দোলন করছে এইভাবে, যে সরকার যেভাবে যা করতেছে, এটা আসলে এভাবে সে সার্ভাইভ করতে পারে না। এবং এই সরকারের পলিটিক্যাল ওই রকম মানে ইন্টেলেকচুয়াল লোক নাই যারা এটাকে ট্যাকেল দিতে পারবে। তো সরকারের উচিত শিক্ষার্থীদেরকে ডাকা বা তাদের কাছে চলে যাওয়া। মানে এই ইগোইস্টিক জায়গায় থাকলে উনি এটাকে ট্যাকেল দিতে পারবে না। তো এরকম একটা পর্যায়ে এরপরে উনি আবার চলে গেছে। পরে 1-1.5 ঘন্টা পরে 2-3 দিন উনি এভাবে পালায় ছিল। পরে তো তাকে ডিবি নিয়ে যায় একটা পর্যায়ে, তারপরে তাকে রিমান্ডে দেয়, সেখানে তারা কয়েকদিন কারাবরণ করে। তো এরপরে তখন আমিও ওনার সাথে পলাতক ছিলাম। পরে যখন ওনাকে নিয়ে গেছে, পরে আমি ওনার ওইখান থেকে চলে গেছি, যেহেতু ওনাকেই নিয়ে গেছে, পরবর্তীতে আমাদের তার কোনো ভরসা নাই। সো ন্যাচারালি যেটা হয় যে আমাদের যে গার্ডিয়ান থাকবে সে যখন চলে যায়, তখন তো আমরাও আসলে নিরুপায় হয়ে গেছি। এবং তখন আমরা অনেক ভয় পাইতাম। ভয় পাইলো যে যেহেতু আমার নেতা জেলে চলে গেছে, আমার আর এখানে ইয়ে করার কিছু নেই। তো আমরা ওইভাবে আন্দোলন করতাম। জুলাইয়ের পরের দিনগুলোতে বিশেষ করে ছাত্র শিবির বা এনসিপির তাদের সঙ্গে আপনার এই সংগঠনের একটা বিরোধ দেখতে পাই। আবার ছাত্র দলের সঙ্গে দেখি যে একটা মিত্র ভাবাপন্ন আচরণ। তো এটার ব্যাখ্যাটা আসলে কি বলবেন? না, এটার কারণ হচ্ছে দেখুন, আমরা তো জাতীয়তাবাদী শক্তির সাথে আমাদের পথ চলাটা দীর্ঘদিনের। তো স্বাভাবিকভাবে তাদের সাথে আমাদের একটা এই মতের মিল রয়েছে। আর শিবিরের সাথে তো আগে থেকে ওইভাবে কানেক্টিভিটি নেই, কারণ আমরা যখন 2023 সালে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রৈক্য করি, তখন আমরা তাদেরকে সেভাবে পাই নাই। তো এরপরে তো 24-এর ইলেকশন হলো, তারপরে এসে আবার এই জুলাই আন্দোলন। তো স্বাভাবিকভাবে শিবিরের সাথে আমাদের কানেক্টিভিটিটা ওইভাবে আগে থেকেই ছিল না। তো আন্দোলনে শিবিরের নিচের দিকের অনেক কর্মী টর্মী ওরা ছিল, কিন্তু তারা তো কখনো প্রকাশ্য রাজনীতি সেভাবে করে নাই। যার ফলে প্রকাশ্য রাজনীতি না করলে যেটা হয় যে তাদেরকে তো আমরা চিনি না। যেমন এখন আমরা কনফিউজ যে ছাত্রদলে গিয়ে দেখেন কেউ না কেউ শিবির আছে, যেটা হয়তো আরও কয়েক বছর পরে ধরা খাবে। ইভেন আমাদের সংগঠনের ছাত্র সমাজে যে শিবির নেই, আমি কিভাবে বুঝবো? ছাত্র দলে আছে, সে তো ছাত্র দল করে, সে কিভাবে শিবির হবে? না, ছাত্রদল করে, সে তো ছাত্রদলের যেভাবে তারা ছাত্রলীগ করছে 5 আগস্টের আগে, একইভাবে তারা এখন ছাত্রদল করে। মানে নামে ছাত্র দল, নামে ছাত্রদল, মানে তাদের স্ট্র্যাটেজিক্যালি তারা এটা যেটা হয়, তারা হয়তো কোনো একটা মানে এটা তো যে কোনো রাজনৈতিক দলের জন্য হুমকি স্বরূপ। এই শিবিরের এই অপকাশ্য রাজনীতি, এই গুপ্ত রাজনীতিটা বাংলাদেশের, আমি তো বলবো যে রাজনৈতিক দলের জন্য না, সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। কারণ একটা দলের নিজস্ব প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে, আপনি সেই প্ল্যানের অংশ হচ্ছেন। যেমন চকসুতে যেটা হয়েছে, এটা নাসির ভাই নিজের বলা, যে চকসুতে যেটা হয়েছে, চকসুতে ওনারা খুব বেছে বেছে ছাত্রদলের ওই এজেন্ট দিছিল নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনের পরে দেখা গেছে যাদেরকে বিশ্বস্ত মনে করে এজেন্সি, তাদের কয়েকজন ছাত্র শিবিরের রাজনীতি করে, মানে নির্বাচনের পরে এটা টের পাইছে। তা আপনি চিন্তা করেন, তার মানে তারা কোন লেভেলে মিশে। তো এইটা তো আমি মনে করি যে ছাত্র শিবির জাতির জন্য হুমকি স্বরূপ, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর এদেশের সার্বভৌমত্বকে তারা মেনে নিতে চায়নি, সেটা তো 71 থেকেই জানা। তো সেটির ধারাবাহিকতা তারা রক্ষা করতেছে। হয়তো কালের পরিক্রমা এসে 71-এ তারা যেভাবে বিতর্কিত ছিল, 24-এর পরে এসে এই সমন্বয়কদেরকে কনভিন্স করে কোনোভাবে তারা একটু মাস্টার মাইন্ড বা স্টেক হোল্ডার বা তাদের যে অনেক অবদান আছে এটি স্বীকৃতি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি সত্য আস্তে আস্তে বের হয়ে আসতেছে যে তাদের অবদান আসলে কতটুকু ছিল। একেবারে শেষ প্রশ্নের উত্তর একটা দিবেন কিনা? আপনাদের দলের প্রধান আন্দোলন রহমান পার্থ মন্ত্রিত্বের একটা গুঞ্জন আছে, তো শোনা যাচ্ছে যদিও এটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু আপনার দলের প্রধান এই বিষয়ে আপনার কিছু বলেছেন কিনা? হ্যাঁ, না, এই বিষয়ে এটা তো আসলে তার তো প্রথম থেকেই মানে তার যে যোগ্যতা এবং তার যে অবস্থান,
এবং ব্যক্তিগত যে ইমেজ, সেই ইমেজ অনুসারে সে প্রথম যে স্লটটি গিয়েছিল মন্ত্রিপরিষদে, তখনই তার মন্ত্রিত্ব পাওয়ার কথা ছিল। টু সাম এক্সটেন্ট সেটা হয়নি, সেটা সরকারের সিদ্ধান্ত, যে সরকার কেন দেনে। তবে আমরা আশাবাদী যে দ্বিতীয় যে স্লটটি হবে এবং সেটা খুব খুব কাছাকাছি সময় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে তিনি থাকবেন এইটুকু আমরা আশা করতেই পারি, এবং তেমন একটা সিগন্যাল আমাদেরও রয়েছে। বাকিটা হয়তো সময় বলে দিবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথায় কথায় আসলে সময়গুলো ফুরিয়ে গেল। এতক্ষণ আমাদের সঙ্গে আজকের পডকাস্টে যুক্ত ছিলেন জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম। সাইফুল ভাই, আপনাকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। একই সাথে আজকের পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।